হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 25 ব্যাচের বন্ধুরা, প্রিয় এডমিশন ক্যান্ডিডেট বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের বিশেষ এই ক্লাসটাতে। আমাদের আজকের একদম এডমিশনের জার্নির এ এবং বি ইউনিটের একদম প্রথম ক্লাস আজকে, যে ক্লাসে আমরা আলোচনা করব আমাদের বেসিক থেকে, একদম বেসিক থেকে। প্রথমে আমরা প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন সলভ করব, তারপর আমরা সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে জানবো। যে জিনিসটা না জানলে আমরা ওভারঅল একটা বাক্য কেমন হইতে পারে বা ওভারঅল একটা সেন্টেন্স বুঝবই না, উত্তর করা তো দূরের কথা। সো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার ভার্সিটি এ ইউনিট এবং বি ইউনিট প্লাস গুচ্ছ এডমিশন কোর্স 2025-এর ইংলিশের একদম প্রথম ক্লাসটাতে। তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছো, তোমরা একটু আমাকে প্লিজ জানাও যে তোমরা আমাকে ঠিকঠাক শুনছো কিনা এবং আমাকে তোমরা স্পষ্ট দেখছো কিনা। আমি বিভিন্ন জায়গা থেকে আজকে লাইভটাতে যাচ্ছি, যেহেতু আমাদের অনেক স্টুডেন্ট এখনও প্রাইভেট গ্রুপটাতে যুক্ত হতে পারে নাই। সো তোমরা এই ক্লাসটা মেইন পেজ, টেনমেরি স্কুল মেইন পেজ থেকেও করতে পারবে তোমরা চাইলে। সো তোমরা যারা যারা আমার সাথে যেখান থেকে যুক্ত হয়েছো, প্লিজ একটু জানাও যে তোমরা আমাকে ঠিকঠাক শুনছো কিনা, দেখছো কিনা। কেমন? আমি কমেন্টে অনেককে দেখছি আমার সাথে যুক্ত হচ্ছে, লাবিবা, ফাইরোজ সহ আর অনেকেই আছো। তোমাদেরকে ওয়েলকাম করছি ভাইয়ার এই ক্লাসটাতে। আমরা মোস্ট প্রবাবলি বি ইউনিটের গ্রুপটাতে এখনও লাইভে যেতে পারি নাই, সো আমরা এটা একটু চেষ্টা করছি। আমাদের সাথে সঞ্জানা সোনু যুক্ত হয়েছে এই ইউনিট থেকে। আমাকে একটু যারা যে যেখান থেকে যুক্ত হয়েছো, আমাকে একটু তোমরা কমেন্টে জানাও যে তোমরা কে কোন ইউনিটে পরীক্ষা দিবা। ঠিক আছে, তোমাদেরকে একটা কথা বলে রাখতেছি যে আমরা কিন্তু তোমাদেরকে প্রত্যেক দিন 5টা করে ভোকাবুলারি পোস্ট করব রাত 10টায়। তোমরা আজকে আমি যখন তোমাদেরকে এখানে একটু পর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিসটা দেখাবো, তোমরা বুঝবা যে ভোকাবুলারি কত বেশি ইম্পর্টেন্ট, কত মানে এমন কোনো সাল বাদ নাই যেখানে যেই সালটাতে ভোকাবুলারি থেকে প্রশ্ন আসে নাই। ঠিক আছে, সো কিছুক্ষণের মধ্যেই সিলভিয়া আমি সেই জিনিসটা দেখাবো। তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি, তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন দিয়ে দাও। আমি কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করে দিব। আমি এইখান থেকে একটু দেখছি, আমার ডিভাইস থেকে দেখছি আর কি, যে সব কিছু ঠিকঠাক আছে কি না। কার ইউনিট কোনটা এবার আমাকে একটু বলো, আমরা আমাদের মূল আলোচনাটা এখনই শুরু করে দিব। এই তো আবির্বা আমাদের সাথে জয়েন করেছে, সিদ্রাতুল আয়াত, নাহিদা, আবু হাসান, তাসফিয়া সহ আরও অনেকেই আছো। ওকে, আমরা 1 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে রিদি? আচ্ছা, বি ইউনিটেরই সবচেয়ে বেশি স্টুডেন্ট এখানে আছে, নুজহাত নাওয়া আছে, স্নেহা আছে। বি ইউনিটের যারা আছো, তোমাদের কোয়েশ্চেন অ্যানালাইসিসটা দিয়ে আমি শুরু করব। এরপর পুরো ক্লাস জুড়ে এ ইউনিট বি ইউনিট সব মিলিয়ে আলোচনা করব। সো তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আমাদের আজকের প্রথম ক্লাসটাতে, যেই ক্লাসে আমরা আমাদের বেসিকটা রিভিউ করব বা বেসিকটা নিয়ে আলোচনা করব। আমরা প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখব যে আমাদের ভোকাবুলারি সহ কোন কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তারপর আমরা সেন্টেন্স স্ট্রাকচার পড়ব, যেগুলো হয়তো আমরা একটু একটু অল্প অল্প করে এইচএসসি লেভেলে পড়ে এসেছি, বাট এখন এডমিশনে এসে আমাদেরকে এগুলো ডিটেইলি জানতে হবে। ঠিক আছে, সো আমি যদি তোমাদের বি ইউনিটের কোয়েশ্চেনটা অ্যানালাইসিসটা দেখাই, গত 10 বছরের প্রশ্ন দেখব আমরা যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে। এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এইটার উপর ডিপেন্ড করবে তুমি কোন টপিকে বেশি ফোকাস করবা, কোন টপিকে একটু কম ফোকাস করলেও হবে। ঠিক আছে, ওকে। দেখো, আমরা যদি আমাদের একটা জিনিস একটু মনে রাখবা, এই যে 19-20 সেশন আছে, এইখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত সর্বশেষ 24-25 সেশন ছিল। 19-20 সেশন থেকে নিয়ে একদম 24-25 কয়টা হয়? 1 2 3 4 5 6 6 বছর হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন চালু করেছে। এর আগ পর্যন্ত এগুলো হচ্ছে শুধুমাত্র এমসিকিউ, আর 19-20 থেকে নিয়ে 24-25 পর্যন্ত রিটেন প্লাস এমসিকিউ। ঠিক আছে, সো আমরা বেশি ফোকাস করব এতটুকুতে। দেখো, একদম 19-20 সেশন থেকে নিয়ে শুরু করে লাস্ট পর্যন্ত প্রিপোজিশন থেকে অনেক বেশি প্রশ্ন আসছে। এমন কোনো বছর বাদ নাই যেই বছর প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে নাই। দেখো, 19-20 সেশনে একটা
এক 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 এদিক থেকে আবার 3টা করেও প্রশ্ন এসেছে। ঠিক আছে, আচ্ছা সিনোনিম অ্যান্টোনিম এটার কথা চিন্তা করো, একদম 19-20 সেশন সহ এমন কোনো সেশন বাদ নাই যেই সেশনে সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসে নাই। আমরা কিন্তু প্রতিদিন রাত 10টায় তোমাদেরকে 5টা করে ভোকাবুলারি দিব, ঠিক আছে, আমাদের এই গ্রুপগুলোতে। ওকে, তারপর পার্টস অফ স্পিচের কথা যদি বলি, মাঝে 1 বছর ছাড়া মোটামুটি সবগুলো বছরে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন এসেছে। সো রাব্বি, সামিরা সহ যারা যারা আছো, তোমরা কি ভাইয়া বুঝতে পারছো এই 3টা টপিক আমাদের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ? নুজহাত ফেসবুকেই হবে ভাইয়া, প্রিপোজিশন বলো, সিনোনিম অ্যান্টোনিম বলো, পার্টস অফ স্পিচ বলো, এগুলো কত বেশি গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যারা আছো তোমরা আমাদের পেইড ব্যাচে যদি এখনো যুক্ত না হও, তোমরা অ্যাটলিস্ট নোট করে রাখো সুস্মিতা, যে কোন জিনিসটা সবচেয়ে বেশি আসতেছে। ট্রান্সলেশন দেখে আমরা 19-20 সেশনের পর থেকে আসে নাই খুব একটা। কারেকশনের ক্ষেত্রে আবার 3টা এসেছে, তার মানে এটা আসতে পারে, এটা থেকে আসে। টেন্স থেকেও মাঝে মাঝে চলে আসে, ঠিক আছে। ওকে, রাইট ফর্ম অফ ভার্ব থেকেও কিন্তু প্রশ্ন আসতে দেখা গেছে। ফ্রেজ এন্ড ইডিয়মস থেকেও আসছে। ক্লজ এন্ড সেন্টেন্স থেকে দেখো 23-24 সেশনে 3টা আসছে। স্পেলিং থেকে প্রতি বছর একটা করে থাকতেছে স্পেলিং থেকে। ভয়েস থেকে মাঝে এই যে 21-22 পর্যন্ত টানা আসছে। ন্যারেশন থেকেও 22-23 পর্যন্ত অনেক প্রশ্ন এসেছে। মনে রাখবা তোমাদের সময়ে ভয়েস কিংবা ন্যারেশন দুইটার কোনো একটা থেকে প্রশ্ন আসার চান্স অনেক বেশি, 2টা মিলিয়ে একটা প্রশ্ন আসতে পারে। আমি আবার এই পেজগুলোতে ফিরে আসব, এসে তোমাদেরকে বলে দিব যে তোমাদের কোন জিনিসটাতে বেশি ফোকাস করতে হবে। আপাতত আমরা একটা জেনারেল যে ওভারভিউটা আছে সেটা নেই, ঠিক আছে। তাহলে এই পেজে আমরা দেখলাম যে প্রিপোজিশন, সিনোনিম অ্যান্টোনিম, পার্টস অফ স্পিচ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই 3টা আমরা অবশ্যই পড়বই। তারপর 4 নাম্বার আমরা কারেকশন রাখতে পারি এই পেজে, ঠিক আছে। 5 নম্বরে এসে টেন্স রাখবো, তারপর ট্রান্সলেশন আমরা 6 নম্বরে রাখবো এই পেজে। আচ্ছা, এবার আসি রাইট ফর্ম অফ ভার্ব, এটা থেকে পরীক্ষা আসতে পারে, চান্স আছে। এরপর ভয়েস, ন্যারেশন এই 2টার মিলিয়ে আসবে একটা। ক্লজ এন্ড সেন্টেন্স থেকে একটা আসার চান্স আছে। আর বাকি স্পেলিং থেকে কিন্তু প্রতি বছর আসবে, সরি এটা আরো বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, কমপ্লিটিং সেন্টেন্স থেকে প্রতি বছরই 1-2টা করে প্রশ্ন থাকছে, যে 21-22-এর পরে, মাঝে 22-23 ছিল না। নাম্বার এন্ড জেন্ডার থেকে প্রশ্ন আসছে না। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে বি ইউনিট বা এ ইউনিটে খুবই কম আসে, এটা থেকে সি ইউনিটে আবার একটু বেশি আসে। আচ্ছা, এমনি বিভিন্ন টপিক মিলিয়ে ঝিলিয়ে মাঝে মাঝে 1-2টা আসতে পারে। আর সাহিত্য থেকে, লিটারেচার থেকে প্রশ্ন আসে, একটা বেশিরভাগ ক্ষেত্রেই আসে। যেমন ধরো এই শব্দটা সিমিলি না মেটাফর না কি, এই টাইপের প্রশ্ন থাকে। সো লিটারেচার থেকে একটা থাকবে। অনেকে বলছে ভাই এটা কি পেইড ব্যাচের গ্রুপ? তোমাদেরকে বলছে আজকের ক্লাসটাই শুধুমাত্র তোমাদের জন্য আমরা পাবলিক করে দিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে আমাদের 2টা কোর্স আছে, এ ইউনিট আর বি ইউনিটের, আজকে প্রথম ক্লাস, এই ক্লাসটা পাবলিক করে দিছি। এরপর আর তোমাদেরকে কোনো ক্লাসই পাবলিকলি দেওয়া হবে না। আচ্ছা দেখো, এইখানে একটা মজার ব্যাপার আছে। কম্পোজিশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে প্রশ্ন আপাতত রিসেন্ট টাইমে আসছে না। দেখো 19-20-এর পরে, মানে যে বছর থেকে রিটেন চালু হয়েছে, এরপরে কম্পোজিশন থেকে কোনো প্রশ্ন আসতে দেখা যায় না। কেমন? আচ্ছা, তবে কম্পোজিশন থেকে গুচ্ছে প্রশ্ন আসে। কম্পোজিশন থেকে গুচ্ছ বি ইউনিটে প্রশ্ন আসে, এটা মাথায় রাখো। পাংচুয়েশন থেকে 19-20 সেশনের পরে আর প্রশ্ন আসতে দেখা যায় না। কন্ডিশনাল থেকে গত বছর প্রশ্ন আসতে দেখা গেছে। এগুলো হচ্ছে সোফার ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের এমসিকিউ, ঠিক আছে। এমসিকিউ এর জন্য কোনগুলো ইম্পর্টেন্ট, তাহলে আমরা এই পেজটা দেখলাম, এইখানে কোনগুলো দেখলাম। আচ্ছা, সোফার আমরা যদি সিরিয়াল করি যে কি কি বেশি থাকবে, সবচেয়ে বেশি নাম্বার 1 ভোকাবুলারি, এটা থেকে প্রশ্ন থাকতেছেই। সো এটার জন্য আমাদের পেইড ব্যাচে আমরা আলাদা প্রতিদিন 5টা করে ইম্পর্টেন্ট ভোকাবুলারি দিব ইনশাআল্লাহ। আচ্ছা, ভোকাবুলারি থাকতেছে। নাম্বার 2 গ্রামার আইটেম থেকে প্রশ্ন থাকতেছে, তাই না? আমি সংক্ষেপে লিখলাম, গ্রামার আইটেম থেকে প্রশ্ন থাকতেছে। 3 নাম্বার লিটারেচার থেকে প্রশ্ন থাকতেছে। সোফার এমসিকিউতে
এই তিনটা টপিকে বেশি প্রশ্ন, তিনটা জিনিসের উপর প্রশ্ন থাকতেছে, ঠিক আছে? ভোকাবুলারি, গ্রামার, লিটারেচার, এই তিনটা ভোকাবুলারি থেকে প্রতি বছর প্রশ্ন থাকতেছে। এখন তুমি বুঝে গেছো এই অ্যানালাইসিস থেকে যে কোন জিনিসটাতে সবচেয়ে বেশি ফোকাস করা দরকার। এই অ্যানালাইসিস প্লাস সব কিছু, ক্লাসের স্লাইড, তারপর লেকচার শিট, সব কিছু আমরা অ্যাপে যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছে তোমাদেরকে দিয়ে দিব। এটা নিয়ে প্যারা খায় না, তোমরা স্ক্রিনশটও নিতে হবে না, তোমরা এগুলো পেয়ে যাবা। সো আমরা এই জিনিসটা বারবার দেখাচ্ছি এই কারণে, এই জিনিসটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, এইটার উপর ডিপেন্ড করবে তোমার প্রিপারেশনটা কীরকম হবে। আমরা ক্লাসের শেষের দিকে গিয়ে আবার এ ইউনিটের প্রশ্ন দেখব, তারপর আবার বি ইউনিটের প্রশ্ন দেখব যারা আছো। এ ইউনিট বি ইউনিট নিয়ে আজকে আমাদের ক্লাসটা। ওকে, এবার আসো ভাইয়া, আমাদের যেটা বলছিলাম আর কি, যে এই ক্লাসটা মূলত এ ইউনিট বি ইউনিটের পেইড গ্রুপের একটা ক্লাস, বাট আমরা আজকে ক্লাসটা এটা পাবলিক করে দিছি। আরেকটা কথা বলে নিচ্ছি, আমাদের এই যে রিয়েলিটি চেক এক্সাম আছে 10 তারিখে, তোমরা ওইটাতে সবাই পার্টিসিপেট করে নিজে অ্যাকচুয়ালি ডাবির জন্য কতটুকু প্রস্তুত সেটা যাচাই করে নিতে পারো। মানে তুমি পুরস্কারের দিকে তাকায়ও না, প্রাইজের দিকে তাকায়ও না, তুমি অ্যাকচুয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কতটুকু প্রস্তুত সেটা যাচাই করার জন্য হইলেও এটাতে অংশগ্রহণ করো। চলো আমরা সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে শুরু করি। দেবসৃষ্টি, একটা কথা বলে রাখছি, ইরা, তুমি যদি বাক্যই না বুঝো, সেন্টেন্সই না বুঝো, একটা সেন্টেন্স কিভাবে গঠন করা লাগে, এটার স্ট্রাকচারটা কেমন, এটাই যদি তুমি না বুঝো ভাইয়া, তাহলে তুমি অন্যান্য প্রশ্ন বুঝবা না, রাইটিং পার্টে গিয়ে নিজ থেকে বানিয়ে একটা বাক্য লিখতে পারবা না, অনেক ঝামেলায় পড়বা। সো একদম বেসিক থেকে যদি আমরা শুরু করি, যে সেন্টেন্স স্ট্রাকচার বা সেন্টেন্স ওভারঅল, একটা সেন্টেন্স বোঝার জন্য আমাদের কি জানা লাগবে, একটা সেন্টেন্স গঠন করার জন্য আমাদের কি জানতে হবে। নাম্বার 1 ভার্ব জানতে হবে, নাম্বার 2 ফ্রেজ কি সেটা জানতে হবে, ক্লজ কি সেটা জানতে হবে, সেন্টেন্স জিনিসটাকে বুঝতে হবে। আমরা যদি এই চারটা মোটামুটি পারি, আমরা যে কোনো বাক্য বুঝবো, গ্রামার বুঝবো, টিচার পড়াইলে সেটা ধরতে পারবো। ফারহান ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। আচ্ছা, আমি কি তোমাদেরকে বুঝাতে পারলাম যে সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন? বেশিরভাগই এডমিশন কোচিংয়ে তুমি যেখানেই পড়ো, আমাদের এখানে পড়ো বা অন্য কোথাও পড়ো, দেখবা যে সেন্টেন্স স্ট্রাকচারটা তোমাকে আগে পড়াচ্ছে। কারণ তুমি বেসিক জিনিসগুলো না বুঝলে বুঝবা না বাকি ওভারঅল টপিকগুলো। সো চলো আমরা ভার্ব দিয়েই শুরু করি, আমরা এক এক করে সবগুলোর ধাঁধা উন্মোচন করব, রহস্য উন্মোচন করব এক এক করে আছে ক্লাসে। আচ্ছা, ভার্ব নিয়ে আমাদের এই যে পেড গ্রুপটা আছে, ভার্ব নিয়ে আমাদের যে পেড গ্রুপটা আছে, হ্যাঁ, এগুলোতে আমরা ডিটেইলে ক্লাস করাবো, ভার্বের উপর আলাদা একটা ক্লাস থাকবে। ওকে, কিন্তু আজকের ক্লাসটা বোঝার জন্য ভার্বের বেসিক যে জিনিসটা আছে ওই জিনিসটা আমরা একটু জানি। চলো, ভার্বকে আমরা দুইটা ভাগে মোটা দাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে? দুইটা। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এগুলো নিয়ে বিস্তারিত পরে পড়াবো। ভার্ব টপিকটা তোমাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ, ভার্ব না বুঝলে তুমি রাইট ফর্ম অফ ভার্ব বুঝবা না, তারপর ভার্ব না বুঝলে তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বুঝবা না, বা ওভারঅল তোমার একটা বাক্যই বুঝা হবে না ভার্ব না বুঝলে। সো আজকের ক্লাসে যতটুকু পড়াবো আমরা, ফাইনাইট ভার্ব জিনিসটা কি, নন ফাইনাইট ভার্ব জিনিসটা কি, এগুলো জানবো। দেখো, ভার্বকে মোটা দাগে কয় ভাগে ভাগ করা হয়েছে? তন্নি, দুই ভাগে। জিয়াম, দুই ভাগে। একটা হচ্ছে ভাইয়া প্রিন্সিপাল, আর একটা হচ্ছে অক্সিলারি। আর নন ফাইনাইট ভার্বকে ভাগ করা হয়েছে তিন ভাগে, জিরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ। ঠিক আছে? সো আমরা ভার্বকে দুই ভাগে ভাগ করছি, ফাইনাইট, নন ফাইনাইট। ফাইনাইটকে আবার দুইটা ভাগে ভাগ করছি, প্রিন্সিপাল, অক্সিলারি। নন ফাইনাইট ভার্বকে আবার তিন ভাগে ভাগ করছি, জিরান্ট, পার্টিসিপল, আর হচ্ছে ইনফিনিটিভ। আচ্ছা, এরপর আসি আলোচনায়। আমি তোমাদেরকে আবার বারবার এগুলোতে নিয়ে আসব যাতে তুমি মাথায় ঢুকাইতে পারো। একটা ভার্ব বিভিন্ন রূপ ধারণ করতে পারে। একটা ভার্বের রাজিন অনেকগুলা রূপ আছে। যেমন ধরো বেস ফর্ম, যেমন ধরো গো, এইটা ভার্বের বেস ফর্ম বা মূল ফর্ম। ঠিক আছে, জন্মগত রূপ। আচ্ছা, তা এগুলোর বাইরে যে নাই এমন না, কিন্তু এগুলোর বাইরেও আছে। আচ্ছা, তারপর ধরো
প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে V3 বলো, ভার্ব প্লাস আইএনজি ফর্ম, টু প্লাস ভার্ব ফর্ম। বুঝাইতে পারলাম? আমরা যেই আলোচনাগুলো করব তার মধ্যে রিলেভেন্ট যেই ভার্বের ফর্ম হইতে পারে সেগুলো হচ্ছে এটা, গো, গোজ, ওয়েন্ট, গন। তারপর আইএনজি যুক্ত হইতে পারে, টু প্লাস ভার্ব হইতে পারে। ঠিক আছে, ওকে। তুমি আমার সাথে জাস্ট প্রত্যেকটা স্লাইড বুঝে যাও, আমি তোমাকে আবার শুরু থেকে আনবো যাতে তুমি আবার বুঝতে পারো, রিলেট করতে পারো। ওকে, সো মনে আছে তোমার ভার্বকে আমি কয়টা ভাগে ভাগ করছিলাম? দুইটা, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সো ফাইনাইট ভার্ব কি সেটা চলো একটু জানি। সহজ ভাষায় যদি আমি তোমাকে আবিদ বুঝাইতে চাই যে ফাইনাইট ভার্ব জিনিসটা কি, যেই ভার্বটার রূপ বদলে যায় টেন্সের উপর ভিত্তি করে, বা ধরো নাম্বার, পার্সন, এগুলোর উপর ভিত্তি করে যেই ভার্বটার রূপ বদলে যায় ওইটাকে আমরা কি বলতে পারি? ফাইনাইট ভার্ব। ঠিক আছে, যেমন ধরো এই যে প্লেজ, বলো তো এটার বেস ফর্ম কি ছিল? প্লেজ ভার্বটার, হি প্লেজ ক্রিকেট রেগুলারলি, এইটার বেস ফর্ম কি ছিল বলো তো রিফাত? বলো ভাইয়া। ইয়েস, কারেক্ট, প্লে। থ্যাংক ইউ। কিন্তু প্লে থেকে এটা কি হয়েছে? প্লেজ। কেন? কারণ হচ্ছে সিয়াম বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের সাথে কি যুক্ত হয়েছে? এস যুক্ত হয়েছে। লামিয়া বলছে ভাইয়া পার্টস অফ স্পিচে সমস্যা। আমাদের পেইড ব্যাচে পার্টস অফ স্পিচের উপর মিনিমাম 4-5টা ক্লাস হবে। আচ্ছা, সো টেন্সের কারণে ভার্বটা রূপ বদলে ফেলেছে। তা আমি একটু আগে বলেছিলাম যেই